আচ্ছা, আমি শুরু করছি। হ্যাঁ, প্রথম দিকে তোমাদের কয়েকটা আমি প্রশ্ন দিয়েছি, এগুলো হচ্ছিল যে একটু গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, যে মানবতাবাদের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়। সেটা হচ্ছে পেত্রাক বা হিউম্যানিজমের প্রতিষ্ঠাতা। আধুনিক রাজনৈতিক দর্শনের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। দ্য লাস্ট জাজমেন্ট, এটা একটু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ বই, মাইকেল অ্যাঞ্জেলোর। ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রবর্তক কাকে বলা হয়, মার্টিন লুথারকে। কোন দেশ থেকে ইউরোপের ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেমন যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ইংল্যান্ড থেকে। আর ইংল্যান্ড থেকে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল। আর ইতালি থেকে, ইতালির ফ্লোরেন্স শহর থেকে নবজাগরণের উদ্ভব হয়েছিল। এই ইউরোপের হিস্ট্রি থেকে বা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিন্তু এগুলোই চলে আসবে পরীক্ষাতে, খুব একটা ডেপথে আসেও না। জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়বে, আর বাকি গুরুত্বপূর্ণ বইগুলো যেগুলো আছে ওগুলো থেকে আমি নোট দিয়ে দেবো। কোন দেশ থেকে ইউরোপে, আচ্ছা এটা হলো যীশু খ্রিস্টের ম্যাডোনার ছবির চিত্রকর কে ছিলেন, বা ম্যাডোনার চিত্রের ছবিগুলো কে এঁকেছিলেন, রাফায়েল। রাফায়েল হচ্ছে ইতালির ছিলেন। কোন দেশের নাবিকরা প্রথম ভৌগোলিক আবিষ্কারের জন্য এগিয়ে এসেছিল, পর্তুগাল এবং স্পেনের। সমুদ্রপথে পৃথিবী প্রদক্ষিণকারী প্রথম ব্যক্তি কে ছিল, ম্যাগেলান। এটা একটু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা কে এবং কখন আবিষ্কার করেছিলেন, 1492 খ্রিস্টাব্দে, খ্রিস্টোফার কলম্বাস। বার্থোলোমিউ দিয়াজ 1488 সালে উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ এর সংজ্ঞা দিয়েছিলেন। আচ্ছা এটা, আচ্ছা, ক্রিস্টোফার কলম্বাস 1492 থেকে 1494 সালে ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আমেরিকা, এটাও মনে রাখবে যে এমনি তো আমেরিকা আবিষ্কার করেছিলেন, এটা কোন উত্তর দক্ষিণ বা ওয়েস্ট ইন্ডিজের দক্ষিণ আমেরিকা। ভাস্কো ডা গামা 1498 সালে ভারতের কালিকট কেরালায় সমুদ্রপথে ভারতে আসা প্রথম ইউরোপীয় ছিলেন। আমেরিকো ভেসপুচির 1499 সালে তার নাম অনুসারে আমেরিকার নাম রাখা হয়েছিল। হার্নার 1519 সালে মেক্সিকো আবিষ্কার করেছিলেন। জন ক্যাবট 1497 খ্রিস্টাব্দে নিউফাউন্ডল্যান্ডে আবিষ্কার করেছিলেন। স্যার ফ্রান্সিস ড্রেক, তিনি ছিলেন বিশ্বের প্রথম নাবিক যিনি পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন এবং জীবিত অবস্থায় তিনি আবার দেশে ফিরে গেছিলেন। ক্যাব্রেল 1501 সালে ব্রাজিলের আবিষ্কার করেছিলেন। এবার চলে আসো যেটা আজকের বিষয়, যে আমি বলেছিলাম তোমাদের যে আজকে হচ্ছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন, তারপর শিল্প বিপ্লব, আর হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এই তিনটা টপিকের উপর ক্লাস নেওয়া হবে। যে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন হচ্ছে দুটা বিষয়কে কেন্দ্র করে হয়েছিল। মানে এটা হচ্ছে, দেখো যে এমনি ধর্মের কথাটা নিয়ে আসছে দুজনকে কেন্দ্র করে, একটা হচ্ছে ওই মার্টিন লুথার, আর যে পোপ ছিলেন তাকে কেন্দ্র করে। তো এই মার্টিন লুথার যে পোপের বিরোধিতা করেছিলেন এবং তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় বলা হয়। আর পোপের পোপের যে ধর্ম আন্দোলনটা শুরু করেছিল তার নাম ছিল ক্যাথলিক ধর্ম। আর এই প্রোটেস্ট্যান্টরা বা মার্টিন লুথার পোপের যে বিরোধিতা করেছিল সেটা হচ্ছে ক্যাথলিক ধর্মের বিরোধিতা করেছিল, যেহেতু পোপ ছিলেন ক্যাথলিক ধর্মের পৃষ্ঠপোষক। এবার এই ক্যাথলিক ধর্মের কেন বিরোধিতা করেছিল প্রোটেস্ট্যান্ট গোষ্ঠী বা মার্টিন লুথার, কারণ হচ্ছে এই পোপ নিজেকে সর্বসেবা এবং একচেটিয়া মনে করত, তিনি যা বলবেন সেটাই, এবং ধর্মের একটা যে রক্ষণশীলতা সেটা তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং ধর্মের মধ্যে বিভিন্ন কাজকর্ম যেগুলো হচ্ছে সমাজ কল্যাণের জন্য মোটেও ভালো ছিল না, তার জন্য মার্টিন লুথার এই পোপের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যেটাই হলো ধর্ম সংস্কার আন্দোলন। আর পোপ নিজেকে মনে করতো যে রাজার উপরে আমার স্থান, যেহেতু আমি আহ, রাজাকে মুকুট পরাই। তো এইরকম আর কি তার একটা চিন্তাধারা ছিল। দেখো এবার এখানে বেশি কিছু পড়ার দরকার নেই, যেটুকু দেওয়া আছে ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তৎকালীন চার্চের প্রচলিত দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে ইংল্যান্ড ও ইউরোপের আন্দোলন হয়। এই যে চার্চ মানে কি, এই যে ক্যাথলিকরা, তারাও তো চার্চেরই ছিলেন। তো তাদের দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন ছিল ইউরোপের প্রাচীন রক্ষণশীলতা ও জটিলতার বিরুদ্ধে। এই আন্দোলনের সাফল্যের কৃতিত্ব দেওয়া হয় মার্টিন লুথারকে। লুথার প্রকাশ্যে পোপের বিরোধিতা করেছিলেন এবং প্রোটেস্টানিজম বা প্রোটেস্টান্ট নামে একটি নতুন সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 1930 সালে এই প্রোটেস্টান্ট আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন ঘোষণা করা হয়েছিল। এই আন্দোলন ক্যাথলিক ধর্মের বিরোধিতা করেছিলেন। 1648 খ্রিস্টাব্দে
ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে এই বিরোধের অবসান ঘটেছিল। এগুলো আসার মতো প্রশ্ন, হ্যাঁ, যে এই যে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে যে ধর্ম নিয়ে আন্দোলন হয়েছিল, বা আমরা বলতে পারি যে মার্টিন লুথার এবং পোপের মধ্যে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা কোন চুক্তির মাধ্যমে অবসান ঘটেছিল, এই এই প্রশ্নগুলো আসতে পারে। যে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, বা বলতে পারে যে ওয়েস্টফালিয়া চুক্তি কবে হয়েছিল। মার্টিন লুথার, তারপর হচ্ছে উইলডিক উইংলি এবং হচ্ছে ক্যালভিনের সংস্কার আন্দোলনে বিশেষ এই প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে এই তিনজনের অবদান ছিল সব থেকে বেশি। জুইংলি সুইজারল্যান্ডের বাসিন্দা ছিলেন। ক্যালভিন, যিনি জুইংলির মৃত্যুর পর, মানে যখন জুইংলি এবং মার্টিন লুথার মারা গেল, এই আন্দোলনটার দায়িত্বভার নিয়ে নিল কে? সেটা হচ্ছে ক্যালভিন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মার্টিন লুথার এবং জুইংলি যখন মারা গেল, এই আন্দোলনের দায়িত্ব কার উপর দেওয়া হয়েছিল? উইকলিফকে বলা হতো দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন। ওই যে সমাজ সংস্কার আন্দোলনের মর্নিং স্টার, বা কি বলবো, বাংলাটাকে কি বলা হয়, তার অনুসারীদের বলা হতো ললার্ডস। হ্যাঁ, এটা মনে রাখবে, দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন কাকে বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে জন ওয়াইক্লিফ চার্চ এবং পোপের বিরুদ্ধে বাইবেলকে সমর্থন করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন পোপ পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি নন, দুর্নীতিবাজ, অযৌক্তিক পুরোহিতদের দ্বারা পরিচালিত ধর্মীয় উপদেশগুলির মূল্যায়ন। এই সেন্টেন্সটা গোটাটা তুলে দিয়ে বলবে এরকম মন্তব্য কে করেছিল? ইরাসমাস তার কি বলেছিল, তার গ্রন্থটার নাম খুব গুরুত্বপূর্ণ, দ্য পার্সিয়ানস অফ ফলি, অর্থাৎ মূর্খতার প্রশংসা নামে বইটি কে লিখেছিলেন? ইরাসমাস। ইরাসমাসকে প্রিন্স অফ হিউম্যানিস্ট, তারপর হচ্ছে অনেক কিছুই তাকে বলা হয়, এনলাইটেন্ড, ভিতু পণ্ডিত ইত্যাদি নামেও তাকে ডাকা হতো। তিনি বলতেন, আমার হৃদয় ক্যাথলিক কিন্তু আমার পেট বা উদর হচ্ছে লুথারান। মার্টিন লুথার 1483 সালে 10 নভেম্বর জার্মানির স্যাক্সনি প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। যে মার্টিন লুথার তার কথাকার ছিলেন, সেটা হচ্ছে জার্মানির। 1536 খ্রিস্টাব্দে ক্যালভিন খ্রিস্ট ধর্মের বিশ্বাস সম্পর্কিত ইনস্টিটিউট অফ খ্রিশ্চিয়ান রিলিজিয়ান বইটি লিখেছিলেন। এগুলা হচ্ছে ইংরেজি গ্রন্থ, আমি বাংলায় দিয়েছি। শিল্প বিপ্লব, এবার দেখো, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন লুই ব্লাঙ্কি, সালটা মনে রাখবে 1837 সাল। ইংরেজ শব্দ এই শিল্প বিপ্লব শব্দটিকে জনপ্রিয় করেছিল হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ অর্নেস্ট টয়েনবি, তিনি এই শব্দটাকে জনপ্রিয় করেছেন। আর হচ্ছে লুই ব্লাঙ্কি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল। ইংল্যান্ডে যে বিপ্লব হয়েছিল তোমরা জানো, যে বস্ত্র বিপ্লব, বস্ত্রের উপর বিপ্লব হয়েছিল। ফিলিসডিন, তার বইটার নাম খুবই গুরুত্বপূর্ণ, দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এবার এখানে দেখো যে এই যে শিল্প বিপ্লব হলো ইংল্যান্ডে, শিল্প বিপ্লব হওয়ার পিছনে তো অনেক কারণ ছিল, তার মধ্যে সেই সময়কালে যে বিভিন্ন যে যন্ত্রের আবিষ্কার কে কোনটা করেছিল, এখান থেকে যদি প্রশ্ন আসে, আমার যেটা মনে হয় 90% চান্স থাকে ওই উপরের তিনটা থেকে, এই যে যে কয়টা ইনফরমেশন আছে, নইলে এই ছকটা থেকে। যেমন ফ্লাইং শাটার বা উড়ন্ত মাকু কে আবিষ্কার করেছিলেন? জন কে, কত সালে? 1733। তারপরে স্পেনিং জেনি। আচ্ছা, এইবার মনে রাখবে কয়েকটা বিষয়, যে উড়ন্ত মাকুটা কি ছিল, এটা হচ্ছে একটা কাপড় বুনার যন্ত্র ছিল। আর স্পেনিং জেনিটা হচ্ছে সুতো কাটার যন্ত্র, সুতো যেমন কাটা হয়, সুতো কাটার। এইগুলো একটু মনে রাখবে, যে এখন যদি উড়ন্ত মাকুটাকে তোমরা সুতো কাটার বলে দাও, স্পেনিং জেনিটাকে যদি এখন কাপড় বোনা বলে দাও, এটাও এরকমও দিতে পারে, যে এই যন্ত্রগুলোর মধ্যে কোনটার সাহায্যে কাপড় বোনা হতো, কোনটার সাহায্যে সুতা কাটা হতো। স্পেনিং জেনি সুতা কাটা হতো, এটা হচ্ছে হারগ্রিভস আবিষ্কার করেছিলেন 1764 থেকে 65 সালে। ওয়াটার ফ্রেম আর্করাইট 1769 সালে আবিষ্কার করেছিলেন। তারপর মিউল, স্পেনিং জেনি এবং ওয়াটার ফ্রেমকে একত্রিত করে এই মিউল নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন ক্রম্পটন 1779 সালে। তারপর হচ্ছে পাওয়ার লুম, কার্টরাইট 1785 সালে আবিষ্কার করেছিলেন। সেফটি বাল্ব বা নিরাপত্তা বাতি স্যার হ্যামফ্রি ডেভি 1815 সালে। সেলাই মেশিন, যেগুলো বর্তমানে আমরা ব্যবহার করি, যে সেলাই মেশিন সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন উইলিয়াম হো, সেটা হচ্ছে 1846 সালে। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট 1782 সালে। বাষ্পচালিত রেল ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন জর্জ স্টিফেনসন 1814 সালে আবিষ্কার করেছিল।
তারপর হচ্ছে ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেছিলেন আব্রাহাম ডার্বি 1709 সালে। এই যে এইগুলো একটু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এবং আসার মতো। প্রথমবারের মতো জেথরো ডাল কি বলছে 1701 খ্রিস্টাব্দে ডিল নামে একটি যন্ত্র তৈরি করেছিলেন যা বীজ বপনের কাজকে বেশ সহজ ও নিয়মতান্ত্রিক করে তুলেছিল। 1769 খ্রিস্টাব্দে রিচার্ড আর্করাইট স্পেনিং জেনি আবিষ্কার করেন বা উন্নতি করেন এবং ওয়াটার ফ্রেম নামে একটি জলচালিত স্পেনিং মেশিন তৈরি করেন যা ছিল বিশ্বের প্রথম জলচালিত মেশিন। 1793 খ্রিস্টাব্দে আমেরিকার বাসিন্দা হুইটলি তুষ থেকে শস্য আলাদা করার জন্য একটি মেশিন আবিষ্কার করেছিলেন। এই যে বিভিন্ন মেশিনগুলো যখন বানায়, যেমন ধান ডিরেক্ট কেটে নেওয়া হয়, এখন ভুট্টোগুলো মাঠে থেকেই তুলে নেওয়া হয়, ঠিক একই রকম ভাবে যে হুইটলি আবিষ্কার করেছিলেন তুষ থেকে শস্যকে আলাদা করা। 1834 খ্রিস্টাব্দে সাইরাস এইচ ম্যাকর্মিক ফসল কাটার যন্ত্র আবিষ্কার করেছিলেন। 1779 খ্রিস্টাব্দে তৃতীয় ডার্বি বিশ্বের প্রথম লোহার সেতু তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন বা তৈরি করেছিলেন। 1840 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কি বলছে রোনাল্ড হিল চিঠি পাঠানোর জন্য ডাকটিকিট প্রথা চালু করেছিলেন। এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের হিস্ট্রি, তার জন্য এগুলো আমাদের ভারতে ধরলে হবে না। যেমন আমাদের ডাক ব্যবস্থা হচ্ছে লর্ড কার্জন। 1744 খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স বার্তা প্রেরণের জন্য টেলিগ্রাফ সিস্টেম বা টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিলেন। 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম ব্লো টেলিফোন আবিষ্কার করেন যা যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন। রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি 1901 সালে। টেলিভিশনের আবিষ্কার করেছিলেন বেয়ার্ড 1925 সালে। বেতার আবিষ্কার করেছিলেন মার্কনি 1896 খ্রিস্টাব্দে। আব্রাহাম ডার্বি কয়লা ও চুনা পাথর থেকে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 1814 থেকে 15 সালে রবার্ট ফুলটন তৈরি করেছিলেন বাষ্পীয় পথ বা স্টিমার। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে বিপ্লব, রক্তহীন বিপ্লব, যে গ্লোরিয়াস, মানে 1688 খ্রিস্টাব্দে কি হয়েছিল, ইংল্যান্ডে একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবটাকে বলা হয় রক্তপাতহীন বিপ্লব, মহান বিপ্লব, গৌরবময় বিপ্লব, ইংরেজিতে বলা হয় গ্লোরিয়াস রিভলিউশন। শ্বেত বিপ্লবও এটাকে বলা হয়। প্রশ্ন আসতে পারে যে 1688 খ্রিস্টাব্দে যে ইংল্যান্ডে বিপ্লব হয়েছিল সেটাকে আর কি কি নামে জানা হয়? মূলত আমরা এটাই জানি যে গ্লোরিয়াস রিভলিউশন বা গৌরবময় বিপ্লব। স্টুয়ার্ট বংশের শাসক জেমস দ্বিতীয় এর শাসনামলে ইংল্যান্ডে এই গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, কোন সময়কালে বা কার শাসন আমলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল। ইংল্যান্ড বিশ্বের প্রথম দেশ যেখানে পার্লামেন্ট প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। ওই জন্য তো পার্লামেন্টারি সিস্টেম, আমাদের যে সংবিধান আছে না, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, মার্কেন্টালিজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। 1776 সালে তার প্রকাশিত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস বইয়ের ব্যবহার করেছিলেন এই শব্দটি। মার্কেন্টালিজমের প্রথম উদ্ভব হয়েছিল স্পেনে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। বেলজিয়াম ইংল্যান্ডের পরে একটি শিল্প দেশে পরিণত হয়। মানে ইংল্যান্ডের পরে হচ্ছে বেলজিয়াম, তারপরে বেলজিয়ামের পরে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল, তারপরে জার্মানি এবং সবার শেষে হয়েছিল রাশিয়াতে। ইউরোপের বৃহৎ শক্তিগুলোর মধ্যে রাশিয়া সর্বশেষে শিল্প বিপ্লবের আগমন ঘটেছিল। এটাও মনে রাখবে, প্রথমে ইংল্যান্ড, তারপরে বেলজিয়াম, তারপরে ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে রাশিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ যে ইংল্যান্ডের পরে কার, বেলজিয়ামের। এবার হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। তোমাদের সিলেবাসে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ প্রশ্ন আসতে পারে, না আসতে পারে, তো মোটামুটি একটা আইডিয়া রাখবে আসার মতো কিছু কিছু গুরুত্বপূর্ণ। যেমন 1492 খ্রিস্টাব্দে ইতালি বংশ উদ্ভিদ নাবিক ক্রিস্টোফার কলম্বাস, এটাও আসতে পারে যে বংশগত দিক থেকে ক্রিস্টোফার কলম্বাস কোথাকার ছিলেন, ইতালি ছিলেন। স্পেনের রানী ইসাবেলার উৎসাহে আমেরিকা আবিষ্কার করেছিলেন। এখন যদি পরীক্ষা আসে যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন কার নির্দেশে বা উৎসাহে, সেটা হচ্ছে স্পেনের রানী ইসাবেলার উৎসাহে আমেরিকা আবিষ্কার করেছিলেন। তিনি সেখানকার বাসিন্দাদের রেড ইন্ডিয়ান নাম দিয়েছিলেন। ওই জন্য আমেরিকান আদি নিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান। এখন যদি বলা হয় রেড ইন্ডিয়ান কাদের বলা হয়, ভারতীয়দের, আমেরিকাদের, ওয়েস্ট ইন্ডিজ, তাহলে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে রেড আমেরিকানবাসীদের। কারণ এই
খ্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিলেন তিনি ভুলবশত তাদেরকে ভারতীয় ভেবে নিয়েছিল, এই কারণে তিনি তাদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান। ওই থেকে চলে আসতেছে আর কি। কলম্বাস স্বয়ং সান্ত মারিয়া নামে একটি জাহাজে করে আমেরিকায় পৌঁছেছিলেন, তার সঙ্গে ছিলেন হচ্ছে ক্যাবেরেল, কি বলছে, ক্যারাভেন। এটা মনে রাখবে, ক্যারামেল ছিল, তারপর হচ্ছে পিন্টা ছিল, নীলা ছিল। এগুলো হচ্ছে প্রশ্ন ক্রিটিক্যাল এবং আসার মতো এবং লজিক্যাল, যে কলম্বাস যে গিয়েছিলেন তার জাহাজটার নাম কি ছিল এবং তার সঙ্গী তিনজন যে ছিল সেই সঙ্গী তিনজনের নাম কি। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল এবং আসার মতো, আসলে অনেকেই পারবেন। আমেরিকার নামকরণ করা হয়েছিল ফ্লোরেন্সের যে আদিবাসী ভূগোলবিদ আমেরিকো ভেসপুচির নামে, যিনি একে নতুন বিশ্ব বলে সম্বোধন করেছিলেন। স্প্যানিশরাই প্রথম আমেরিকায় পৌঁছেছিলেন এবং তারা সেখানে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ যে কারা, যেমন আমাদের ভারতবর্ষে কারা প্রথম উপনিবেশের স্থাপন করেছিল, ঠিক একই রকম ভাবে আমেরিকাতে প্রথম উপনিবেশের স্থাপন করেছিল স্প্যানিশরা, এরপর পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে ফরাসিরা। আমাদের বলো তো এবার, এই যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলো বা ব্যবসা বাণিজ্য করার জন্য যে এসেছিল, কারা সবার প্রথমে এসেছিল এবং কারা সবার শেষে গেছিল? ও স্যার, প্রথমে পর্তুগিজরা স্যার, আর শেষে কারা গেছিল? প- শেষে স্যার ফরাসিরা স্যার। হুম, শেষে ফরাসিরা গেছিল। ফরাসিদের তো হ্যাঁ স্যার। বন্দিবাসের যুদ্ধে তো ইংল্যান্ডরা পরাজিত করে দিল, ওইখান থেকে তো চলে গেল। কি করে তুমি এটা বলছো? হ্যাঁ স্যার। তাহলে কি করে স্যার এটা উত্তর, পর্তুগিজ হবে। কি করে তুমি এটা বললে? হুম, ও স্যার, ওই স্যার 1664 খ্রিস্টাব্দে স্যার ফরাসিরা এসেছিল না স্যার? আমি কি বললাম বলো তো, প্রশ্নটা কি বললাম, যে আমি প্রশ্নটা বুঝতে করলাম বুঝতেছেন? যে সবার প্রথমে কারা এসেছিল এবং সবার শেষে কারা গেছে। ও, সব কারা গেছিল? ইংল্যান্ডরা স্যার। ইংল্যান্ডরা নয়, ওটা পর্তুগালরা বা পর্তুগিজরা তাহলে সবার শেষে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই যে স্যার 1961 খ্রিস্টাব্দে 1961 জয়ন্তলাল খ্রিস্টাব্দে। চৌধুরী যে স্যার, হ্যাঁ 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 জয়ন্তলাল চৌধুরী যে স্যার আক্রমণ করে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই গোয়া বুঝতে থেকে, পারছি স্যার। গোয়া থেকে, এটাও মনে রাখবে হ্যাঁ হ্যাঁ যে স্যার। তাদের, হ্যাঁ, আর হ্যাঁ এটাও স্যার। মনে রাখবে তাদের প্রধান ঘাঁটি কিন্তু গোয়া ছিল। আর হ্যাঁ হ্যাঁ স্যার, গোয়া স্যার। সবার শেষে এসেছিল ইংল্যান্ডরা। হুম, আর সবাইকে পরাজিত করে ইংল্যান্ডরা এখানে থেকে গেল, আবার সবার শেষে গেল পর্তুগিজরা। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলাই মনে রাখবে, এগুলাই ভুলে যাবে না হলে। টমাস পেইন কমন সেন্স এবং মানুষের অধিকার নামক তিনি দুটো বই লিখেছিলেন 1792 খ্রিস্টাব্দে। 30 জানুয়ারি 1649 খ্রিস্টাব্দে প্রথম চার্লস, এটা একটু মনে রাখবে যে প্রথম চার্লস কবে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, একটু গুরুত্বপূর্ণ। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময় ইংল্যান্ডের শাসক কে ছিলেন তৃতীয় জর্জ। বিশ্বে প্রথম প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকাতে। আমেরিকা বিপ্লবকে প্রজাতন্ত্রের জননী বলা হয়। আমেরিকা কবে স্বাধীনতা লাভ পেয়েছিল? 4ই জুলাই 1776 খ্রিস্টাব্দে। এটা একটু মনে রাখবে, তারিখটা আর সালটা। সালটা তো এমনি অনেকেরই মনে থাকে, কিন্তু তারিখটা একটু মনে রাখবে যে আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছিল। 1783 খ্রিস্টাব্দে প্যারিসের চুক্তি, সরি, হ্যাঁ ঠিক আছে, 1783 খ্রিস্টাব্দে প্যারিসের চুক্তির মাধ্যমে এই যে আমেরিকা দিয়ে যুদ্ধটা হলো আর ইংল্যান্ডের মধ্যে, তো এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে বা শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা হয়েছিল। যুদ্ধ শেষ হয়েছিল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, শেষ হয়েছিল প্যারিসের চুক্তির মাধ্যমে 1783 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু, মানে আসে এগুলো। 3 সেপ্টেম্বর 1783 খ্রিস্টাব্দে প্যারিসের চুক্তির মাধ্যমে আমেরিকান উপনিবেশগুলোকে স্বাধীনতা প্রদান করা হয়েছিল। বিশ্বের প্রথম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এই আমেরিকায়। লাফায়েতের নেতৃত্বে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফরাসি সেনাবাহিনী ইংল্যান্ডের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যে লাফায়েতের নেতৃত্বে আমেরিকার যে যুদ্ধ হয়েছিল সেখানে ফরাসি সেনাবাহিনী ইংল্যান্ডের বিরুদ্ধে যোগদান করেছিল, এটাও মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। আমেরিকা বিশ্বের প্রথম যেখানে মানব জাতির সমতা এবং তাদের মৌলিক অধিকারের ঘোষণা করা হয়েছিল। তোমরা দেখবে যখন ফ্রেঞ্চ রিভলিউশন পড়বো, এরপরেই তো ফ্রেঞ্চ রিভলিউশনে আমরা যাব বা ফরাসি বিপ্লবে, সেখানে দেখবে মানব আর জনগণের অধিকার নিয়ে আমাদের একটা জায়গা আছে। তো এই প্রশ্নটা আসে যে কোন দেশে সর্বপ্রথম সমতা বা মানব অধিকার নিয়ে দাবি তোলা হয়েছিল, সেটা হচ্ছে কিন্তু না, কোন বিপ্লবের সাথে? ফরাসি বিপ্লবের সাথে করবে না কিন্তু, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। এটা আগে আমি নিজেও ভুল করতাম, আমি যখন পড়তাম মানে জানা ছিল না, আমি হুট করে বলে দিতাম যে এটা ফরাসি বিপ্লব হবে, সেটা কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত বা আমেরিকার স্বাধীনতার সাথে। ওই কারণে এগুলো দিয়েছি তোমাদের বিশেষ বিশেষ, এগুলো আসার মতো।
1863 সালে আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্ত করেছিল, যেমন এটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমেরিকাতে কবে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল, যেমন রাশিয়াতে হয়েছিল 1862 খ্রিস্টাব্দে, মনে হয় 1861 না 62-তে, দ্বিতীয় আলেকজান্ডার দ্বারা। 16ই ডিসেম্বর 1773 সালের বোস্টন পার্টি বোস্টন টি পার্টির ঘটনাটি আমেরিকার স্বাধীনতার যুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ হয়ে উঠেছিল। আমেরিকাতে প্রচলিত দাসপ্রথার অবসান ঘটেছিল 1 জানুয়ারি 1863 সালে। এই তারিখটা মনে রাখবে। 1789 সালে আমেরিকায় বিশ্বের প্রথম লিখিত সংবিধান হয়েছিল। স্ট্যাচু অব লিবার্টি তোমরা জানো, সেটা আমেরিকাতে, এটা দেওয়া হয়েছিল ফরাসিদের দ্বারা। আর এটা নির্মাণ করা হয়েছিল তামা এবং লোহার মিশ্রণে তৈরি। এই মূর্তিটি স্বাধীনতার প্রতীক হিসাবে বিশ্বে বিখ্যাত। ওই যে একটা হাত যেহেতু করে আছে, তোমরা এটা দেখেছো, যে এই মূর্তিটি আমেরিকার নিউ ইয়র্কের অবস্থিত, এবং 1876 খ্রিস্টাব্দে স্বাধীনতার 100 বছর যখন পূর্ণ হলো, কারণ স্বাধীনতা পেয়েছিল 1776, এবার 1876 খ্রিস্টাব্দে যখন 100 বছর পূর্ণ হলো আমেরিকার স্বাধীনতার জন্য, ফ্রান্স তখন এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার হিসাবে দিয়েছিল। তারপর প্যাট্রিক হ্যান্ডি একটা উক্তি করেছিলেন যে, হয় আমাকে স্বাধীনতা দাও, নয়তো অথবা মৃত্যুদণ্ড দাও। এইটুকু ইনফরমেশন তোমাদের দিয়েছি, এগুলো ভালো মতো করে পড়ে নিবে, দেখবে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে যদি প্রশ্ন আসে। এরপরে আমরা ফরাসি বিপ্লবটা পড়বো। বলো কিছু কারো বলার থাকলে।